হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে জানবো এবং প্রিপোজিশন একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হুম তো আমরা প্রিপোজিশন সম্পর্কে জেনে নেব। প্রিপোজিশনকে ভাঙলে কি কি পাই আগে দেখে নেব। পি আর ই প্রি, তার সঙ্গে পি ও এস আই টি আই ও এন, অর্থাৎ প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন কথাটার অর্থ হচ্ছে আগে অবস্থান। তাহলে প্রিপোজিশন কি করে আমরা জানবো? তাহলে প্রিপোজিশন কোনগুলো আছে সেগুলো সবসময়ের জন্য আগে অবস্থান করে। কার আগে অবস্থান করে? না কোনো নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই একটা প্রিপোজিশন নিয়ে, আমরা দেখে যদি ওয়ান একটা প্রিপোজিশন, তাহলে আমরা এই প্রিপোজিশন নিয়ে আমরা দেখবো। যেমন অন দ্য টেবিল হতে পারে, অন দ্য টেবিল। তাহলে কি আছে? অন দ্য টেবিল মানে হচ্ছে টেবিলের উপর। তাহলে টেবিলটা কি? টেবিলটা কোনো কোনো কিছু নাম বোঝাচ্ছে, নাউন। তাহলে কোনো নাউন এর আগে আমরা কি দেখছি? প্রিপোজিশন বসছে, তাই বলেছে প্রিপোজিশন, অর্থাৎ আগে বসবে। প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কার আগে বসছে? সবসময়ের জন্য নাউন বা প্রোনাউনের আগে কিন্তু আমরা দেখলাম প্রিপোজিশনটা বসে। তাহলে এটা ছিল বেসিক কনসেপশন। এটা এবার আমরা দেখে নেব যে আমরা 10 ইম্পর্টেন্ট প্রিপোজিশন সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। আশা করছি ক্লাসটা তোমরা এনজয় করতে চলেছো। সো আমরা দেখে নিই যে 10 ইম্পর্টেন্ট প্রিপোজিশন কি আছে, বেসিক এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন। তো যেগুলো আমাদের ডেইলি কনভারসেশনের ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট এবং লাগবে। আমরা দেখে নিই। ওয়ান রয়েছে। ওয়ান মানে হচ্ছে উপরে বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকলে, ছুঁয়ে থাকা বোঝাতে ওয়ান বসে। যেমন ওই কেবলই দিলাম যে একটা উদাহরণ দিলাম, টেবিলের উপর, টেবিলের উপর। তখন কি হচ্ছে? টেবিলের উপর। এবার এখানে আমরা দেখবো প্রিপোজিশন কোনটা, টেবিলটা প্রিপোজিশন না উপরটা প্রিপোজিশন? উপরটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন ইংলিশ আগে লিখবো, দেন টেবিলের ইংলিশ লিখবো। তাহলে কি হচ্ছে? এটাকে ভাঙলে আমাদের কি হচ্ছে? অন দা টেবিল হবে, ওয়ান। তাহলে কি হচ্ছে? এই পাশে লিখে দিই, অন দা টেবিল। হয়ে গেল। তাহলে ওয়ানটা প্রিপোজিশন হয়ে গেল। আরো কি আছে? এবার এগেইনস্ট দেখবো। এগেইনস্ট, এগেইনস্ট মানে একই রকম ভাবে আমরা দেখে নেবো সব। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। যেমন এখানে যদি আমি বলতাম তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, তাহলে কি হতো? তাহলে হতো এখানে প্রিপোজিশন কোনটা? বিরুদ্ধে। তাহলে এগেইনস্ট আগে চলে আসবে, এগেইনস্ট, এগেইনস্ট ইউ। তাহলে এইভাবে আমরা করতে পারবো। আরো রয়েছে অ্যাবাউট। অ্যাবাউট আর একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, সম্পর্কে। যেমন যদি বলতাম তোমার সম্পর্কে, তাহলে বা তাদের সম্পর্কে, তাহলে তোমার সম্পর্কে কি কি হবে? তাহলে তোমার সম্পর্কে এটা যদি করি তাহলে কি হবে? অ্যাবাউট, অ্যাবাউট ইউ। হয়ে গেল। এবার আমরা আরো যে প্রিপোজিশন গুলো রয়েছে, যেমন আন্ডার রয়েছে। আন্ডার মানে হচ্ছে তলায়, তলায়। এটা কি করে করব? যেমন গাছের তলায়, গাছের তলায়। তাহলে কি আসছে এখানে? আন্ডার। কেননা তলায় ইংলিশ আন্ডার, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? ওয়ান, এগেইনস্ট, অ্যাবাউট, আন্ডার, এগুলো সব প্রিপোজিশন। এবং কি আছে? ওয়ান দ্য টেবিল হবে কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকা বোঝাতে, কেননা টেবিলের উপরে কিছু যখন থাকে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, যেমন তোমার বিরুদ্ধে, এগেইনস্ট ইউ। অ্যাবাউট মানে সম্পর্কে, যেমন তোমার সম্পর্কে, অ্যাবাউট ইউ। কিংবা অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর ফাদার, অ্যাবাউট ইউর মাদার। This is how we can speak and make our sentence in progress by using this preposition. It is very important. আন্ডার কি আছে? আন্ডার মানে তলায়, গাছের তলায়, যেরকম যেমন আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য বেড। So this is how we can use this preposition in our daily conversation as well. এবার আমরা দেখে নেব যে অন্যান্য যে চারটে প্রিপোজিশন হয়ে গেল, আরো রয়েছে প্রিপোজিশন ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখে নেব। তাহলে ওয়ান হয়ে গেল, এগেইনস্ট হয়ে গেল, অ্যাবাউট হয়ে গেল, আন্ডার রয়েছে, বিসাইড আছে। বিসাইড লিখে নেব, বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশে। যেমন তোমার পাশে, তোমার পাশে। সিম্পল ব্যাপার। এখানে প্রিপোজিশন কোনটা? এটা। তাহলে এটার ইংলিশটা আগে চলে আসবে। তাহলে কি হবে এখানে? বিসাইড
বিসাইড ইউ হয়ে গেল, সিম্পল ব্যাপার। তো বিসাইড ইউ তে তো ইউজুয়ালি সেন্টেন্স হয় না, তো সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমরা সাবজেক্টটা অ্যাড করে দিলেই সেন্টেন্স হয়ে যাবে। এইভাবে প্রিপোজিশন একটা সেন্টেন্স তৈরি করতে যেমন সাহায্য করবে, ঠিক তেমনি করে আমাদের ল্যাঙ্গুয়েজটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করবে। যেমন বিসাইড ইউ, যেমন কাম অ্যান্ড সিট বিসাইড মি, অ্যান্ড গো অ্যান্ড টেক এ সিট বিসাইড হিম। এইভাবে কিন্তু আমরা বিসাইডটাকে ইউজ করতে পারি আমাদের সেন্টেন্সে খুব সহজে। তাহলে আমাদের এখানে কটা প্রিপোজিশন হয়ে গেল? আমাদের 1 2 3 4 5, 5টা বেসিক প্রিপোজিশন সম্পর্কে আমরা জানলাম। আরো 5টা সম্পর্কে আমরা জেনে নেবো এখনই। আরো কি হতে পারে সেগুলো সম্পর্কে জেনে নেবো। নাম্বার 6 আমরা দেখে নেবো বিহাইন্ড, বিইএইচআইএনডি, খুব ইউজ হয়। বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, পেছনে হচ্ছে বিহাইন্ড। যেমন বাড়িটির পেছনে, বাড়িটির পেছনে। তাহলে এক্ষেত্রে কি হবে? বাড়িটির পেছনে করলে তাহলে হবে বিহাইন্ড দ্য হাউস। তাহলে কি দেখলাম? বিহাইন্ড দ্য হাউস, কিছুই না, এখানে প্রিপোজিশনটাকে জাস্ট পিক করতে হবে এবং প্রিপোজিশনের ইংলিশটা আগে লিখতে হবে। বাড়িটির পিছনে অর্থাৎ দ্য হাউস বিহাইন্ড বললে হবে না, বিহাইন্ড দ্য হাউস, কেননা প্রিপোজিশনের পজিশনটা সবসময়ের জন্য নাউন বা প্রোনাউনের আগে হবে। এইভাবে কিন্তু আমরা প্রিপোজিশনটাকে করব। এবার বিহাইন্ডের পরে যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আরো রয়েছে যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। যেমন আরো ইম্পর্টেন্ট প্রিপোজিশন রয়েছে, যেমন ইন রয়েছে। ইন, ইন মানে হচ্ছে ভেতরে, ভেতরে অর্থাৎ কোনো কিছুর ভেতরে হলে, যেমন কিংবা, কিংবা আমি বলে দিচ্ছি তোমাদের জানার অর্থে বা খুব সহজে মনে রাখার জন্য, যদি কোনো শব্দের শেষে যদি একার থাকে, যেমন গাছে, আকাশে একার থাকে, তাহলে ওই শব্দের আগে ইন দা ইউজ করতে পারো, ইন ইউজ করতে পারো। যেমন আমি বলতে পারি, যেমন যেমন মাঠে, এখানে ইন একার রয়েছে, একার থাকলে আমরা বলতে পারবো ইন দা, ইন দা ফিল্ড। খুব ইজিলি মনে রাখার জন্য এটা আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যদি বলতাম মাঠে হয়ে গেল, আকাশে যদি বলতাম আকাশে, তখন কি হচ্ছে? ইন দা স্কাই। তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি মনে থাকবে, আমরা না চাইলেও আমাদের মনে থাকবে এটা, কেননা শেষে একার রয়েছে। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে বা নাউনের আগে যদি একার শেষে যদি একার থাকে, তাহলে তার আগে আমরা ইন দা বসাতে পারবো, খুব ইজিলি আমরা তাহলে করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের 7টা প্রিপোজিশন কমপ্লিট হয়ে গেল। আরো আমরা কিন্তু প্রিপোজিশন সম্পর্কে জানবো। আরো 3টে ইম্পর্টেন্ট প্রিপোজিশন রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জেনে নেবো এখনই। যেমন কি রয়েছে? ফর রয়েছে। ফর, ফর মানে হচ্ছে জন্য, ফর মানে জন্য, ফর মানে হচ্ছে জন্য। যেমন তোমার জন্য, তখন কি হবে? তোমার জন্য। আমি সিম্পল উদাহরণগুলো দিচ্ছি, কেননা যাতে করে কনসেপশনটা তোমাদের ভালো ক্লিয়ার হয়, কেননা কনসেপশন যদি একবার ক্লিয়ার না হয় ভালো করে, তোমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে না। তাহলে তোমার জন্য, তাহলে আমরা কি লিখবো? ফর ইউ। এখানে জাস্ট একটা কথাই মনে রাখতে হবে, এখানে প্রিপোজিশন কোনটা, এটা প্রিপোজিশন, তাহলে ফিনিশ। এটা আগে হবে ফর, আর দেন হয়ে যাবে ফর ইউ। আমরা এটাকে একটা সেন্টেন্সে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি বলবো? এটা তোমার জন্য, তখন কি হবে? দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ। আমি যদি বলতাম এই ফুলটা তোমার জন্য, দিস ফ্লাওয়ার ইজ ফর ইউ। আমি যদি বলতাম এই বাড়িটা তোমার জন্য, দিস হাউস ইজ ফর ইউ। এই এই জায়গাটা তোমার জন্য, দিস প্লেস ইজ ফর ইউ। এইভাবে কিন্তু আমরা প্রিপোজিশন গুলোকে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আমরা চলে যাব এবার নাম্বার 9-এ আমরা দেখবো একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন রয়েছে নাম্বার 9-এ, যেটা হচ্ছে থ্রু। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে বা মধ্যে দিয়ে। যেমন আমরা বলতে পারি এখানে, এখানে সাপোজ এটা একটা পাইপ, এটা একটা পাইপ রয়েছে, পাইপের ভেতর দিয়ে সাপোজ ওয়াটার মানে জল যাচ্ছে, এখান দিয়ে সাপোজ এখান দিয়ে জল যাচ্ছে, তাহলে আমরা কি বলবো? তাহলে পাইপের মধ্য দিয়ে যদি আমরা বলতাম, এখানে আমি বাংলাটা আগে লিখে নিই, পাইপের মধ্য দিয়ে, তখন কি হবে? থ্রু দ্য পাইপ, থ্রু দ্য পাইপ। ঠিক আছে, তাহলে থ্রু দ্য পাইপ। এখন আমি একটা এক্সাম্পলই দিচ্ছি আমি, কেননা বেশি এক্সাম্পল দিলে বেশি হয়ে যাবে, তো ভিডিওটা বড় হয়ে যাবে, এবং আমরা আমাদের কনসেপশনটা যেহেতু ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট, তাহলে আমি একটা সিঙ্গেল এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। এখানে পাইপের মধ্য দিয়ে অর্থাৎ থ্রু দ্য পাইপ, অর্থাৎ যদি বলতাম জঙ্গলের মধ্য দিয়ে, তাহলে কি হবে? থ্রু দ্য জঙ্গল।
আমি যদি বলতাম দেওয়ালের ভেতর দিয়ে বা মধ্য দিয়ে, তাহলে কি হবে? থ্রু দা ওয়াল, দ্যাটস ইট। আমি যদি বলতাম শরীরের মধ্য দিয়ে, তাহলে কি থ্রু দা বডি। এইভাবে কিন্তু আমরা বলতে পারি, কিন্তু থ্রু দা বডি কিংবা থ্রু দা ওয়াল, থ্রু দা ফরেস্ট, থ্রু দা পাইপ ইজ নট এনাফ টু মেক এ সেন্টেন্স। আমাদের সেন্টেন্সটা তৈরি করতে গেলে এটুকু যথেষ্ট নয়, আমরা আরো কিছু অ্যাড করব। যেমন যেমন পাইপের মধ্য দিয়ে কি ওয়াট, তাহলে পাইপের মধ্য দিয়ে কি জল যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? ওয়াটার ইজ পাসিং। এইটুকু আমাদের অ্যাড করতে হবে, ওয়াটার ইজ পাসিং থ্রু দ্য পাইপ, ওয়াটার ইজ পাসিং থ্রু দ্য পাইপ। কিংবা আমরা যদি বলতাম জঙ্গলের মধ্য দিয়ে কি ওয়াট, জঙ্গলের মধ্য দিয়ে কি দুটো লোক বা দুটো বন্ধু যাচ্ছে হেঁটে, তাহলে আমরা কি বলতে পারতাম? টু ফ্রেন্ডস আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। তাহলে এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে আমরা কিন্তু করতে পারবো প্রিপজিশন ইউজ করে। তাহলে গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের সেন্টেন্সকে ইমপ্রুভ করতে সাহায্য করছে এবং আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করতে বা উন্নত করতে সাহায্য করছে। তাহলে আমরা নেক্সট প্রিপজিশন এবং ফাইনাল প্রিপজিশন আজকের ক্লাসের জন্য সেটা হচ্ছে আমরা দেখে নেব অফ। অফ মানে হচ্ছে এর বোঝাবে, কি বোঝাবে? এর বা র বোঝাবে, এরকম কিছু সম্পর্কে বোঝাবে। যেমন আরো দেখে নেবো আমরা, যেমন গাছের, কি লিখবো এখানে? গাছের, কি লিখলাম? গাছের। তাহলে এটাকে ইংলিশে কি লিখবো? এটাকে আমরা এর রয়েছে, একার র বা এর যেটা রয়েছে সেটা থাকলে আমরা তাকে যখন ইংলিশে লিখবো তখন অফ দা লিখবো তার আগে, অফ দা ট্রি। তাহলে কি হলো? গাছের বোঝাতে অফ দা ট্রি হলো, কেন? ওর গাছের সাথে র রয়েছে, তাই জন্য অফ দা ট্রি। আমি যদি বলতাম বইয়ের, তাহলে অফ দা বুক, এরকম বলবো। কিন্তু এখন হচ্ছে গাছের কি, গাছের পাতা হতে পারে কিংবা বইয়ের পৃষ্ঠা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা আরেকটু বড় করে আমরা যদি লিখি তাহলে কি হবে? গাছের পাতা। তখন এইটার ইংলিশটা আগে চলে আসছে, তাহলে কি হচ্ছে? লিফ। কি হয়ে গেল? তাহলে লিফ অফ দা ট্রি, কি হয়ে যাচ্ছে? লিফ অফ দ্য ট্রি। এখন যদি আমি বলতাম একই রকম ভাবে বইয়ের পৃষ্ঠা, তখন কি হতো? পেজ অফ দ্য বুক। এইভাবে কিন্তু আমরা এরকম বলতে পারি, দ্য পেজ অফ দ্য বুক ইজ হোয়াইট, কিংবা দ্য লিফ অফ দ্য ট্রি ইজ অ্যাবসলিউটলি গ্রিন। সো দিস ইজ হাউ উই ক্যান improve our sentence and our English language as well. So that's it for today in my today's class. যদি এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করো, আর এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, অ্যান্ড আশা করছি এইভাবে সাপোর্ট করবে আমাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।